নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় সেটি কি বিষয়বস্তু কি সেটি হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা। প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা, এনসিয়েন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সায়েন্সের যে প্র্যাকটিস সেটাকেই আলোচনা করব। কিভাবে বিজ্ঞানের ধীরে ধীরে ধাপে 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 উন্নতি হয়েছে, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার হয়েছে, সেগুলো আলোচনা করব আজকে। তো এই প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে প্রথমে আমাকে আলোচনা করতে গেলে বিভিন্ন গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী কথা বলতে হয়, ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার এদের বিষয়ে আলোচনা করতে হয়, কারণ এদের কিন্তু অবদান অনেক ছিল, কন্ট্রিবিউশনটা অনেকটা ছিল এই বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। তো সেই কারণে এই প্রথম আমি কিন্তু এই জ্যোতির্বিজ্ঞানী কিছু এবং গণিতবিদের কথা আলোচনা করব। যার কথা প্রথমেই বলবো তিনি হলেন আর্যভট্ট, বিখ্যাত ভারতের জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ। মানে এনার যে অবদান সেটা কিন্তু একটা যুগান্তকারী ছিল, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এনার অবদান যুগান্তকারী ছিল, মানে গ্রাউন্ড ব্রেকিং, কন্ট্রিবিউশনটা পুরো গ্রাউন্ড ব্রেকিং ছিল সায়েন্সের প্র্যাকটিসের ক্ষেত্রে এনসিয়েন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তো ইনি কি করেছিলেন, একজন গণিতবিদও ছিলেন তিনি গণিতকে একটা আলাদা চর্চার বিষয় করেছিলেন, মানে ম্যাথমেটিক্সকে একটা আলাদা একটা বিষয়, আলাদা একটা সাবজেক্ট, এটা একটা আলোচনা করা যায় সেই বিষয়টা কিন্তু তিনি করেছিলেন, সেখানটা হাইলাইট করেছিলেন বা আলোকপাত করেছিলেন কে, এই জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ আর্যভট্ট। তো সেই আর্যভট্ট কি করেছিলেন, তিনি কিছু গণিতের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে কিছু আবিষ্কার করেছিলেন। তোমরা এখন দশমিক পদ্ধতি তোমরা শিখেছো, দশমিক দিয়ে অঙ্ক করা এখন তোমরা পারো, সেই দশমিক পদ্ধতির আবিষ্কার কিন্তু সেই আর্যভট্ট করেছিলেন, ডেসিমাল সিস্টেম। এবং তার সঙ্গে সঙ্গে তিনি সংখ্যা পদ্ধতি, সেখানে শূন্যের ব্যবহার, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে নিউমেরাল সিস্টেমে জিরোর যে ইউজ কিভাবে করতে হয় সেটা কিন্তু এই আর্যভট্টই আবিষ্কার করেছিলেন, এবং যেটা কিন্তু একটা গণনার ক্ষেত্রে, মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা বিশাল বিপ্লব এনেছিল, রেভলিউশন এনেছিল। তিনি আর কি করেছিলেন, তিনি ত্রিকোণমিতি তোমাদের এখন বিষয়বস্তু নয়, তোমরা যখন 10-এ উঠবে তখন তোমরা ত্রিকোণমিতি পাবে, ট্রাইগোনোমেট্রি। সেই ত্রিকোণমিতি, তার বিভিন্ন ফাংশন, তার সাইন, কোসাইন, এগুলো বিষয়ে তিনি কিন্তু বিভিন্ন বিষয় আলোচনা করেছেন এবং আবিষ্কার করেছেন। ত্রিকোণমিতি যখন তোমরা করবে তখন তোমরা এই আর্যভট্টের নাম তোমাদের মনে পড়বে। এটা গণিতবিদ হিসাবে তার অবদান বিজ্ঞান চর্চায়, এটা বললাম। একজন ম্যাথমেটিশিয়ান হিসাবে তার কি কন্ট্রিবিউশন ছিল। এবারে আছে জ্যোতির্বিজ্ঞানী হিসাবে তার কি অবদান ছিল, তিনি অ্যাস্ট্রোনমার হিসেবে কি কন্ট্রিবিউট করেছিলেন এনসিয়েন্ট ইন্ডিয়ান এই প্র্যাকটিস অফ সায়েন্সের ক্ষেত্রে। তা জ্যোতির্বিজ্ঞানী হিসাবে তিনি কি করেছিলেন, তিনি সময়, গ্রহ, নক্ষত্র, এদের যে অবস্থান, সময় মানে যে তোমরা টাইম দেখো, ঘড়ি দেখো, সময় দেখো, সেই সময়টাকে কিভাবে নির্ধারণ করা হবে, কিভাবে সেটাকে আমরা গুনবো, আমরা দেখবো যে এখন ঘড়িতে 1টা বাজে, এখন 12টা বাজে, এখন 8টা বাজে, কি করে দেখতে পাচ্ছি, এই যে সময়টাকে তৈরি করা আর নির্ধারণ করা, এটা কিন্তু আর্যভট্ট করে গেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ, নক্ষত্র, গ্রহ, প্ল্যানেট, স্টার, এদের যে অবস্থান, গতিবিধি, মুভমেন্ট, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন আর্যভট্ট। আর তিনি প্রথম ভারতের জ্যোতির্বিজ্ঞানী, ইন্ডিয়ান প্রথম অ্যাস্ট্রোনমার, যিনি বলেছিলেন বা ধারণা দিয়েছিলেন সবাইকে যে সৌরজগতের কেন্দ্রে কিন্তু পৃথিবী নয়, সূর্য আছে। মানে সোলার সিস্টেমের সেন্টারে মানে পৃথিবী নয়, আর্থ নয়, সান রয়েছে। দেখে মনে হয় যেন পৃথিবী কেন্দ্রে রয়েছে, কিন্তু পৃথিবী কিন্তু কেন্দ্রে নেই বা সেন্টারে নেই, আর্থ নেই, আছে কে, সান। কোথায়, সোলার সিস্টেমের সেন্টারে। এই ধারণা কিন্তু আর্যভট্ট প্রথম দিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী হিসাবে, একজন অ্যাস্ট্রোনমার হিসাবে। এবং তিনি আর কি করেছিলেন, তিনি বলেছিলেন যে গ্রহ, নক্ষত্র, যে পৃথিবী যে শুধু গোলাকার, পৃথিবী হচ্ছে একটা গোলাকার, আর্থ ইজ রাউন্ড, এবং পৃথিবী কিন্তু তার অক্ষের চারিদিকেই ঘুরছে, মানে সে তার অ্যাক্সিসের চারপাশে কিন্তু ঘুরছে। পৃথিবী কিন্তু এমন নয় যে সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারিদিকেই ঘুরছে, এটাও কিন্তু আর্যভট্ট বলে গেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, সেটা হচ্ছে কি, যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে বলে কিন্তু চন্দ্রগ্রহণ হয়। এই যে তোমরা চন্দ্রগ্রহণ দেখতে পাও, এটা কিন্তু পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে বলেই কিন্তু চন্দ্রগ্রহণ হয়। মানে আর্থের শ্যাডো মুনের উপর পড়ে বলেই লুনার এক্লিপস হয়। বুঝতে পারলাম?
এই ব্যাপারটাও কিন্তু আর্যভট্ট বলে গেছিলেন। একজন জ্যোতির্বিজ্ঞানী হিসাবে ওনার অবদান যথেষ্ট, এবং তার বিখ্যাত দুটি গ্রন্থ কি কি সেটি, একটি হচ্ছে আর্যভট্টীয়, একটি গ্রন্থে বা একটা বুকসের নাম কি, আর্যভট্টীয় এবং আর্য সিদ্ধান্ত। এই দুটি বই কিন্তু এই গণিত বিজ্ঞান চর্চার ইতিহাসে আর কি যথেষ্ট অমূল্য সম্পদ, একটা প্রাইসলেস অ্যাসেট এই দুটো বুকস, আর্য সিদ্ধান্ত এবং আর্যভট্টীয়, এই দুটি বই। আর এই জ্যোতির্বিজ্ঞানী হিসেবে তার যে অবদান, আর্যভট্টের যে অবদান, সেটা শুধু প্রাচীন ভারতেই নয়, পরবর্তী বিশ্বের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট গভীর প্রভাব ফেলে। মানে শুধু এনসিয়েন্ট ইন্ডিয়ায় নয়, নেক্সট ওয়ার্ল্ড, নেক্সট জেনারেশন, পরবর্তীকালে প্রজন্মকেও যথেষ্ট কিছু শিখিয়ে দিয়ে যায় আর্যভট্টের এই সমস্ত আবিষ্কার, যে একটা নতুন একটা মানে ডিপ একটা ইম্প্যাক্ট ফেলে তার কন্ট্রিবিউশনটা, তার কাজটা। সেই কারণে তাকে সম্মান জানানোর জন্য, তাকে অনার করার জন্য, তাকে ভারতের যে প্রথম কৃত্রিম যে উপগ্রহটি তৈরি হয়, যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা তৈরি হয়, তার নাম কিন্তু আর্যভট্ট দেওয়া হয়েছিল। তার নাম কি দেওয়া হয়েছিল? আর্যভট্ট। এর থেকে বড় সম্মান আর কি হতে পারে। তো এই হচ্ছে আর্যভট্ট, একজন গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী হিসাবে আমাদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তার অবদান রেখে গেছিলেন, কন্ট্রিবিউশন করেছিলেন। এরপরে আসি পরবর্তীকালে, আর্যভট্টের পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির। তিনিও একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, একজন অ্যাস্ট্রোনমার ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ, দুটি গ্রন্থ বা বুকস লিখেছেন কি কি, এক হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা। দুটি বই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা। এই দুটি বইতে তিনি কি লিখেছেন, তিনি ওখানে লিখে গেছেন, উনিও খুব গুরুত্বপূর্ণ কথা লিখে গেছেন। সেটা কি? বৃষ্টিপাত, রেন। এই বৃষ্টি কিভাবে পড়ছে, কতটা পরিমাণ বৃষ্টি পড়ছে। এখনকার দিনে তোমরা আবহাওয়ার খবরে দেখতে পাও তো, আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ওই জায়গায় অমুক জায়গায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কি করে এগুলো জানা গেছে? সেই বহুদিন আগে বরাহমিহির তার বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা এই বইগুলোতে লিখে গেছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কি হবে, কতটা রেনফল হচ্ছে, এবং বৃষ্টি হওয়ার আগে যে আগাম যে লক্ষণ, যে অ্যাডভান্স সিমটম গুলো, নেচার কেমন থাকে, প্রকৃতি কেমন থাকে, যার কারণে বৃষ্টি হয়, এই জিনিসগুলো কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আমরা জানতে পারি। কিন্তু এই জিনিসগুলো প্রাচীনকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বলে গেছিলেন, তাকেই এনারা অনুসরণ করে আর কি পরবর্তীকালে। তো তার দুটি গ্রন্থকে এই বরাহমিহির বলে গেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে গেছিলেন, যেটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, সেটা হচ্ছে ভূমিকম্প, যেটা প্রচুর হয় পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়, ভূমিকম্প, আর্থকোয়েক। সেই ভূমিকম্প হওয়ার আগে যে আগাম যে লক্ষণ, মানে তার কি প্রাকৃতিক লক্ষণ, ন্যাচারাল সিমটম, অ্যাডভান্স ন্যাচারাল সিমটম, সেগুলো কি কি হবে, কিভাবে আমরা বুঝতে পারবো যে ভূমিকম্প হতে চলেছে, এই জিনিসটা কিন্তু বরাহমিহির তার বইতে লিখে গেছিলেন, যেটা কিন্তু একটা বিশাল একটা আবিষ্কার। মানে আমাদের কত বড় বড় মানে বিপদের হাত থেকে আমরা কিন্তু এখন বাঁচতে পারি, কিছুটা হলেও বাঁচতে পারি। ভূমিকম্প হলে তো ক্ষতি হবেই, কিন্তু যে পরিমাণে ক্ষতি হওয়ার কথা সেটা কিন্তু হয় না, কারণ আমরা আগাম জানতে পেরে যাই, সতর্কতা নিয়ে নিই আমরা। সেটা কিন্তু এই বরাহমিহির জ্যোতির্বিজ্ঞানী হিসাবে আবিষ্কার করে গেছিলেন। তাই এনার অবদানও কিন্তু কিছু কম নয়। জ্যোতির্বিজ্ঞানী হিসাবে বরাহমিহিরকেও কিন্তু আমরা মানে বিজ্ঞান চর্চা ক্ষেত্রে তাকে যথেষ্ট গুরুত্ব দিতে হয়, বা তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। এরপরে হচ্ছে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত একজন বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। গণিত তার সময় কিন্তু বেশি বিকশিত হয়েছিল, মানে ডেভেলপ করেছিল, ম্যাথামেটিক্স বেশি ডেভেলপ করেছিল ব্রহ্মগুপ্তের সময়, এবং তার বিখ্যাত একটি গ্রন্থের নাম হলো ব্রহ্ম সিদ্ধান্ত। এটি তার কিন্তু একটা বিখ্যাত বই, একটা ফেমাস বুক। তো এই হলো প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ যাদের বিষয়ে আমি আলোচনা করলাম, এনারা কিন্তু এই সমস্ত বিষয় যথেষ্ট অবদান ছিল। এইবারে আমি আলোচনা করব চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, এই বিষয়ে আলোচনা করব, যে মেডিকেল সায়েন্স আর কি পুরো বিপ্লব এনে দিয়েছে, আমাদের সমাজ সভ্যতাকে পুরো পরিবর্তন করে দিয়েছে। সেই চিকিৎসা বিজ্ঞান প্রাচীন ভারতে কিভাবে তার চর্চা হতো। আমরা প্রথম থেকেই জানি যে প্রাচীন ভারতে বা এনসিয়েন্ট ইন্ডিয়াতে প্রথম যে চিকিৎসাটা বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এটাই কিন্তু প্রথম তৈরি হয়েছিল। আয়ুর্বেদিক চিকিৎসা মানে কি, গাছগাছরা, বিভিন্ন গাছের থেকে যে কিভাবে ওষুধ পাওয়া যায়, সেইগুলো গাছের শিকড় বা গাছের পাতা, এগুলো দিয়ে কিভাবে ওষুধ তৈরি করা যায়, সেইগুলোকেই কিন্তু আমরা মানে তখনকার সময় চিকিৎসা করার ক্ষেত্রে এগুলোকেই ব্যবহার করা হতো। প্রাচীন ভারতে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু প্রথম আবিষ্কার আর কি, যেটা এখনো কিন্তু বিপ্লব এনেছে। আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরে কিন্তু পরবর্তীকালে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব হয়েছে। প্রথম কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা। তো সেই প্রাচীন ভারতে এই আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে
দুজনের নাম বলতে পারি। প্রথম যিনি হলেন, তিনি কে? তিনি হলেন জীবক। জীবকের নাম আমি আগেও আলোচনা করেছি, তোমাদের তক্ষশিলা মহাবিহারে যে উনি পড়াশোনা করেছিলেন তার কথা বলেছিলাম। তিনি গৌতম বুদ্ধকে যখন অসুস্থ ছিলেন তাকে চিকিৎসা করেছিলেন এবং সুস্থ করেছিলেন, তাই জীবককে কিন্তু আমরা ভালোভাবে জানি মোটামুটি। আর এই জীবক ছিলেন কিন্তু একজন বুদ্ধের সময়কালের চিকিৎসক, কারণ গৌতম বুদ্ধকে তিনি সুস্থ করেছিলেন বললাম, তাহলে উনি বুদ্ধের সময়কালে একজন ডক্টর বা চিকিৎসক ছিলেন, আয়ুর্বেদিক চিকিৎসক। এবং তিনি ছিলেন রাজা বিম্বিসারের রাজবৈদ্য। রাজা বিম্বিসারের রাজবৈদ্য, রাজবৈদ্য মানে রাজার চিকিৎসা করতো। রাজার যে মানে রাজ পরিবারে যত রকম মানুষজন যারা অসুস্থ হতো, রাজ পরিবারে যারা থাকতো সদস্যরা, তাদেরকে চিকিৎসা করতেন এই জীবক, তাই তাকে রাজবৈদ্য বলা হয়। রাজার সমস্ত পরিবারের সবাইকে নিয়ে যাকে যে চিকিৎসা করেন চিকিৎসক, তাকে রাজবৈদ্য বলা হচ্ছে। তো তিনি ছিলেন রাজা বিম্বিসারের রাজবৈদ্য, কে? জীবক। এবং তিনি গুরু আত্রেয়ের কাছে পড়াশোনা শিক্ষা নিয়েছিলেন, চিকিৎসার শিক্ষা নিয়েছিলেন। গুরু আত্রেয় তার শিক্ষা গুরু ছিল। এবং একটা মজার ঘটনা তোমাদের বলি, এই গুরু আত্রেয় যখন তার শিষ্যদের শিক্ষা শেষ করে হয়েছিল, তখন তিনি কি করেছিলেন, সবাইকে বলেছিলেন, যে তার মধ্যে জীবকও ছিলেন, যে তোমরা আশেপাশে যাও, গিয়ে যত গাছপালা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা কোন গাছের ঔষধি গুণ নেই, মানে মেডিসিনাল কোনো ইউজ নেই, সেইটাকে মানে হার্বাল প্ল্যান্ট, ভেষজ উদ্ভিদ, সেইটাকে দেখে তোমরা নিয়ে আসো, কোন গাছের কোনো ঔষধি গুণাবলী নেই। তো সবাই যথারীতি গিয়ে বিভিন্ন রকম গাছপালা নিজের মতো করে নিয়ে এসেছে, কিন্তু জীবক কিন্তু কোনো গাছ নিয়ে এসেছিল না। কারণ তিনি এসে গুরুকে বলেছিলেন কি, যে মানে আমি আশেপাশে কোথাও কোনো এমন গাছ দেখতে পাইনি যার কোনো ঔষধি গুণ নেই, মেডিসিনাল কোনো ইউজেস নেই, হার্বাল প্ল্যান্ট আমি এরকম কোনো ভেষজ মানে কোনো গাছই আমি দেখিনি। সব গাছই কিন্তু ভেষজ, সব গাছের থেকেই কিন্তু আমরা উপকার পেতে পারি। এইটা দেখে গুরু আত্রেয় কিন্তু তার মানে বুঝতে পেরেছিলেন যে জীবকের শিক্ষা শেষ হয়েছে, জীবক একজন খুব বড় চিকিৎসক ভবিষ্যতে হতে পারে, সেটা কিন্তু গুরু আত্রেয় বুঝতে পেরে গেছিলেন। তখনকার শিক্ষা পদ্ধতিগুলো এরকমই ছিল। তো সেই জীবকের কথা আমরা জানি, তিনি বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, যে মানে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান কিন্তু যথেষ্ট ছিল। এবারে আসি আরেকজন আয়ুর্বেদিক চিকিৎসক, তিনি কে? তার নাম হলো প্রথম কনিষ্কের সময়কার চিকিৎসক, তিনি হলেন চরক। কে? চরক। চরকও একজন কিন্তু বিখ্যাত প্রাচীন ভারতের আয়ুর্বেদিক চিকিৎসক, মানে আয়ুর্বেদিক ডক্টর আর কি। তিনি প্রথম কনিষ্কের সময়কালের চিকিৎসক ছিলেন। এই চরকের মানে আমরা জানতে গেলে চরক সংহিতার কথা বলতে হয়, তার বিখ্যাত একটি গ্রন্থ চরক সংহিতা। সেই চরক সংহিতায় কি লেখা আছে? চরক সংহিতাতে লেখা আছে যে কিভাবে রোগ নির্ণয় করা, মানে সাধারণ চিকিৎসা কেমন হবে, নর্মাল ট্রিটমেন্ট কেমন হবে, রোগ নির্ণয় করা। এই যে ডায়াগনিস, তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা সেন্টারে যাওয়া হয় না, আমরা যাই ডায়াগনিস সেন্টার, যেখানে আমরা বিভিন্ন রোগ হলে আমরা টেস্ট করি, সেই রোগটা নির্ণয় করা, এটা কিন্তু তিনি ওই চরক সংহিতাতে প্রাচীনকালে লিখে গেছিলেন, বলে গেছিলেন যে এই লক্ষণ দেখলে এই রোগ হবে, এটা বুঝে নিতে হবে। এই যে রোগের লক্ষণ, যে একটা ডায়াগনিস করা, রোগ নির্ণয় করা, এটাও কিন্তু তিনি চরক সংহিতাতে চরক লিখে গেছিলেন। আর কি, তিনি ভেষজ চিকিৎসা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, ভেষজ উদ্ভিদ সম্পর্কে লিখে গেছেন, হার্বাল প্ল্যান্ট, এবং সেই ভেষজ উদ্ভিদের ঔষধি গুণাবলী, সেই সমস্ত হার্বাল প্ল্যান্টের মেডিসিনাল যে ইউজ, সেগুলো লিখে গেছেন চরক তার এই চরক সংহিতাতে। এবং এই চরক সংহিতা বইতে মোট 700টি বেশি ভেষজ উদ্ভিদের কথা জানা যায়। 700, ভাবতে পারছো কত গাছ, এবং সেই গাছের কি ঔষধি গুণাবলী আছে, মেডিসিনাল কি ইউজ আছে, সব কিন্তু এই চরক সংহিতায় লেখা আছে। ওই বইটা একটা অমূল্য সম্পদ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে। ওই থেকেই কিন্তু পরবর্তীকালে যত চিকিৎসা বিদ্যা এগিয়েছে। তো কি, এই চরক সংহিতার গুরুত্ব কিন্তু যথেষ্ট। এবং আরেকটা বিষয় লেখা আছে এই চরক সংহিতায়, যে একটা আদর্শ হাসপাতাল কেমন হবে, একটা আইডিয়াল হসপিটাল কেমন হবে, সেটা কিন্তু প্রাচীনকালে চরক লিখে গেছিলেন চরক সংহিতায়। ভাবতে পারছো পরবর্তীকালে কত হসপিটাল হয়েছে আমাদের এখানে। তো এগুলো সবই কিন্তু প্রাচীনকাল থেকে তৈরি হয়ে, মানে প্রাচীনকাল থেকেই কিন্তু এগুলো আবিষ্কার হয়ে এসেছে। এরপর আরেকজন চিকিৎসকের কথা বলবো, যিনি হলেন সুশ্রুত। যেটা সুশ্রুত একজন এমন চিকিৎসক ছিলেন, এবং তিনি যে আবিষ্কার করেছিলেন, যে আধুনিক চিকিৎসা পদ্ধতিকে অনেক উন্নত করেছিল। সুশ্রুত বলতে পারো অ্যালোপ্যাথি চিকিৎসা মানে সুশ্রুতর হাত ধরেই হয়েছিল বলতে পারো তোমরা। তো সেই সুশ্রুত একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, এবং তিনি কি করেছিলেন, তাকে বলা হয় অস্ত্রোপচারের জনক। অস্ত্রোপচার মানে বুঝতেই পারছো, সার্জিক্যাল অপারেশন, যেগুলো সার্জারি করা হয়, অপারেশন করা হয়,
সেই অস্ত্রোপচার প্রাচীনকালে কিভাবে করা হবে তার জনক কিন্তু ছিলেন এই সুশ্রুত, ফাদার অফ সার্জিক্যাল অপারেশন। বুঝতে পারলাম। এবং এই অস্ত্রোপচার মানে তার যে বিখ্যাত বই সুশ্রুত সংহিতা, সুশ্রুত সংহিতা তিনি একটি বিখ্যাত বই লিখে গেছেন। সেই বইতে তিনি কি লিখেছেন সেখান থেকে আমরা জানতে পারি কিভাবে অস্ত্রোপচার করতে হয় এবং অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম মানে সার্জিক্যাল অপারেশন কিভাবে করতে হয় এবং শল্যবিদ্যা, এই যে কাটা ছেঁড়া করা, হাত মানে সেলাই করে দেওয়া, শল্যবিদ্যা, হাড় ভেঙে গেলে কিভাবে তার চিকিৎসা করতে হবে, সার্জিক্যাল প্রসিডিওর, এগুলো কিন্তু এই সুশ্রুত সংহিতায় লেখা আছে। এবং তার সঙ্গে সঙ্গে মানে প্লাস্টিক সার্জারি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বিপ্লব এনেছিল, চেঞ্জেস মানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, রেভলিউশনারি চেঞ্জেস এনেছিল এই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে, মেডিকেল সায়েন্সের ইতিহাসে। সেই প্লাস্টিক সার্জারির কথাও কিন্তু আমরা এই সুশ্রুত সংহিতা থেকে জানতে পারি। এই হচ্ছে সুশ্রুত সংহিতার তাই অবদান কিন্তু যথেষ্ট। সেখান থেকে চোখে কি রোগ হতে পারে, চোখকে কেন্দ্র করে কি রোগ হতে পারে, আই রিলেটেড বিভিন্ন ডিজিজ, তার সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি। তাই এই সুশ্রুত সংহিতাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে। তো এই হলো প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা। এই বিষয়ে আলোচনা করলাম, 3 জন জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদের বিষয় বললাম এবং 3 জন চিকিৎসকের বিষয় বললাম, যারা এই প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের কন্ট্রিবিউশন ছিল আর কি, যার কারণেই পরবর্তীকালে কিন্তু এই বিজ্ঞান চর্চা এগিয়েছে। পরবর্তীকালে এখনকার প্রজন্মতে আমরা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছি, সেটা মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও তাই, আর জ্যোতির্বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমির ক্ষেত্রেও তাই, আর গণিত ম্যাথমেটিক্সেও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। তো সবকিছু কিন্তু সেই প্রাচীন কাল থেকেই শুরু হয়েছিল। তখনকার সময় তখনকার জ্ঞান কিন্তু পরবর্তীকালে আমরা কাজে লাগিয়ে এগিয়ে চলেছি। এই হচ্ছে এই বিষয়ে আলোচনা এবং এখানে এই বিষয়ে আলোচনা শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই আলোচনা শেষে আমি বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে নোটিফিকেশন পাবে। কেন আমি তো বিভিন্ন ক্লাসের বিষয়ে আলোচনা করছি এবং এই অধ্যায়টা আলোচনা শেষ হয়ে গেলে কিন্তু আমি তোমাদের প্রশ্ন দেব, প্রশ্ন এবং উত্তর অবশ্যই, কারণ তোমাদের অ্যানুয়াল পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর 1 মাসও বাকি নেই। তাই তোমাদেরও মন দিয়ে এবার পড়াশোনা শুরু করতে হবে। ভালো করে চ্যানেলের সমস্ত বিষয়গুলো, আমার পুরনো ভিডিওগুলো সব দেখে দেখে তোমরা উপকৃত হবে, আমার এটা বিশ্বাস। এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।